সো প্রথম দিকে আসলে আমি এই জিনিসগুলো আঁকছিলাম, একে মানে অনেক বেশি সিম্পলভাবে জিনিসগুলো বুঝাচ্ছিলাম। তো আমি ধরে নিচ্ছি আমার অডিয়েন্স যারা হবে, আর আমি চাচ্ছি ওরা অলরেডি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের সিম্পল জিনিসগুলো করে আসছে, আর ওরা প্রোগ্রামিংয়ের সিম্পল কাজগুলো করছে, প্রজেক্ট করছে। অ্যান্ড এখন ওরা আসলে চিন্তা করতেছে যে কীভাবে এই যে যেমন স্টার্ট আপগুলো ভালো ভালো, মানে এখন আসলে কোন কাজটা ভ্যালুয়েবল হইতে পারে। তো আমি 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 যতটুকু জানি আমার মতো করে আমি বোঝানোর চেষ্টা করব এই ডায়াগ্রাম থ্রুতে। ওকে, সো প্রথমে শুরু করি। সবাই আমরা জানি যে একটা ক্লায়েন্ট থাকে, ফ্রন্ট এন্ড, মোবাইল অথবা ওয়েব অ্যাপ, যে কোনো কিছু, আর একটা সার্ভার থাকে। তো এখানে হচ্ছে আমার ক্লায়েন্ট অথবা ইউজার্সরা, এখানে আমার সার্ভাররা থাকে। আচ্ছা, তো কেন ইন্টারনেট আমাদের লাগে, ইন্টারনেট কেন এত জোস, ওয়েব ডেভেলপমেন্ট কেন আসলে 90% অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এখন হয়ে গেছে, এই জিনিসগুলোর আলাপে আমি যাব না। আমি এখন ডিরেক্টলি যেটার উপর ফোকাস করব যে সফটওয়্যার, যখন আমরা ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার যখন লিখি, কোড যখন লিখি ইন্টারনেটের উপরে, কী কী চ্যালেঞ্জেস ফেস করা লাগতে পারে, আর কী কী চ্যালেঞ্জেস অলরেডি মানুষ ফেস করছে, এগুলো কীভাবে সলভ করছে। তো এই যে আমি যতগুলো কথা বলবো, এগুলোর মেইন অবজেক্টিভটা থাকবে যে কমন প্যাটার্নগুলো ধরা, ইজি কী কী করা যায় এটা ধরা, ক্লাউড কীভাবে কাজ করতেছে, বা মানুষজন আসলে ইন রিয়ালিটি কোড আসলে কীভাবে কাজ করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজটা আসলে কী, ওইটা আমি দেখাবো। তো সিম্পল ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দিয়েও অনেক কাজ হয়ে যায়, কিন্তু মানে ভ্যালুয়েবল কাজটা কি এটা দেখাবো আর কি। তো এনিওয়েজ, তো এখানে আসলে ক্লায়েন্ট আর সার্ভার দেখাচ্ছি। তো যখন সিম্পল কোনো অ্যাপ্লিকেশন থাকে তখন আসলে ক্লায়েন্ট সার্ভার, একটা ক্লায়েন্ট একটা সার্ভারের সাথে কথা বলে, এখানে 10-12 জন ক্লায়েন্ট থাকতে পারে, 10-12টা ইউজার থাকতে পারে। তো এখানে একটা সার্ভার দিয়েই কাজ হয়ে যায়। এই সার্ভারের মধ্যে আমার যে মানে রেস্ট এপিআই বা অ্যাপ্লিকেশন ব্যাক এন্ড, ওইটাও থাকতে পারে, আমার ডেটাবেসেও থাকতে পারে। এমনকি আমি চাইলে এটা যদি বলি যে লোকালি যখন আমরা কোনো ডেভেলপমেন্ট করি, তখন লোকালি কী হয়, একটা রিয়্যাক্ট অ্যাপ চালাই অথবা জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বা রিয়্যাক্ট অ্যাপ একটা চালাই। হ্যাঁ, তারপরে আমি লোকালি একটা ডেটাবেসও চালাই, যেমন পোস্টগ্রেস ডেটাবেস বা মাইসিকুয়েল ডেটাবেস চালাইতে পারি। আবার লোকালি আমি নোড.js-এর সার্ভার, যেমন npm স্টার্ট দিয়ে আমি রান করি, ওইখানে আমার লোকালি ডেটাবেস কল হচ্ছে, লোকালি আমার ক্লায়েন্ট থেকে ডেটা এপিআই কল দিয়ে দিয়ে লোকালি আমি আনতেছি। তো এই পুরো জিনিসটাই আমরা চিন্তা করতে পারি যে আমার লোকাল কম্পিউটার যেমন আসলে তেমনই আমার এই সার্ভারটা হচ্ছে আমার লোকাল কম্পিউটার। এখানে আমি একটা ডেটাবেস সেট আপ করবো, এখানে আমি আমার অ্যাপ্লিকেশনটা সেট আপ করবো, ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করবো, করে এখানে আমি চাইলে আমার ফ্রন্ট এন্ডও হোস্ট করতে পারবো, রিয়্যাক্ট অ্যাপ যেটা, ওটা হচ্ছে পুরো জিনিসটা একটা সার্ভারের মধ্যে হবে, একটা কম্পিউটারের মধ্যে হবে। তো এখানে র্যাম, সিপিইউ, স্টোরেজ সবগুলো শেয়ার করতেছে। ওকে, সো একদম ইনিশিয়াল স্টেপে এটা হচ্ছে দ্য কেস যে আমার সার্ভার পুরোপুরি আমার লোকালি নর্মাল আমি যে টিউটোরিয়াল দেখে শিখছি ওইটাই পুরোপুরি সিমিলার। এমনকি আর এই জিনিসটা দিয়ে না অনেক কাজ হয়ে যায়। আমি যদি জাস্ট প্রোডাক্ট বিল্ড করতে চাই, একটা প্রবলেম সলভ করতে চাই, এটা দিয়ে হয়তো আমি 100 বা 1000 ইউজারের মতো আমি সার্ভ করে ফেলতে পারবো খুব ভালো মতো। ওকে, তো এখানে প্র্যাকটিক্যালি মানুষজন আসলে কী করে, মানুষজন যেটা করে ওরা AWS-এ যায়, AWS-এ গিয়ে EC2-তে যায়। EC2 বলে একটা সার্ভিস আছে। তো EC2 সার্ভিস যেটা করে আমাকে একটা ভার্চুয়াল মেশিন দেয়। ভার্চুয়াল মেশিন বলতে গেলে ভার্চুয়াল মেশিন জাস্ট একটা কম্পিউটার। আমার যেটা কম্পিউটারে যা যা ছিল আমি ভার্চুয়াল মেশিনের মধ্যে ঢুকে আমিও তা ওখানে আমি ইনস্টল করব। এখন ঝামেলাটা হচ্ছে যে কেন আমাদের টার্মিনাল বা শেল শেখা লাগে, সেটা হচ্ছে যে কারণ ভার্চুয়াল মেশিনে আসলে টার্মিনাল ছাড়া কিছু নাই। আমার ওইটাকে SSH করে, মানে ইন্টারনেটের থ্রুতে আমার ভার্চুয়াল মেশিনের সাথে কানেকশান করে আমার ওইখানে দেওয়া লাগে যে
ওখানে অলরেডি ইন্টারনেটের সাথে অ্যাক্সেস করার কয়েকটা টুলস আমাকে দিয়ে দেয়। তো আমার ওইখান থেকে এনপিএম ডাউনলোড করা লাগে, এনপিএম ডাউনলোড করে আমার হচ্ছে আমার গিটহাবের সাথে কানেকশন করা লাগে এসএসএইচ কি দিয়ে, পরে কোডের রিপো নামানো লাগে, নামায় আমার হচ্ছে তারপর কোডটা স্টার্ট করা লাগে, অ্যাপ্লিকেশনটা রান করা লাগে। যেমন আমার রিয়াক্ট অ্যাপ আমি আমার এক্সপ্রেস জেএসের সার্ভার আমি রান করলাম, ওইখানেই আমার রান করে আমার আবার ওইটাও সেটিং করা লাগে, ওইটা AWS এর ভিতরেই আছে ওই সেটিংটা, যে আমার কোন কোন পোর্ট ওপেন থাকবে আমার ওই কম্পিউটারে। তো যেমন এখানে যেমন লোকাল হোস্ট 8080, লোকাল হোস্ট 3000 পোর্ট আমার অলরেডি ওপেন থাকে, যেহেতু আমি আমার নিজের কম্পিউটারে আছে আমি সবগুলো ওপেন পাই। কিন্তু যেহেতু একটা ভার্চুয়াল মেশিন তো সব ওপেন রাখতে পারে না, কারণ মানে এটা আসলে সিকিউরিটির জন্য আসলে চাইলে পারে, কিন্তু আসলে সিকিউরিটির জন্য ওরা চেষ্টা করে সবচেয়ে কম অ্যামাউন্টস অফ পোর্ট যাতে ওপেন থাকে। তো ম্যানুয়ালি আমার AWS কনফিগার করে করে আমার ওগুলা হচ্ছে পোর্টগুলো ওপেন করা লাগে। তো আমি আসলে অনেকগুলো কথা বলছি, এখানে লিখলে হয়তো বা জিনিসটা আরও ক্লিয়ার মনে হবে। তো AWS EC2 বলতে গেলে এই জিনিসটাই, এই একটা সার্ভারে এত বড় কেন এটা, আচ্ছা এই সার্ভারটাই এখানে আমার নিজে নিজে হচ্ছে ভিএম একটা ভার্চুয়াল মেশিন দেয়, ভার্চুয়াল মেশিনে ঢুকে, ভার্চুয়াল মেশিন বলতে গেলে আমার কম্পিউটারই ভার্চুয়াল মেশিন which mirrors my local dev environment. I have to install all the stuff. এখানে আমি সব ইনস্টল করে তারপর ওপেন দ্য পোর্টস। এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এটার সাথে আমাকে তার একটা আইপি অ্যাড্রেসও দিয়ে দেয়, যাতে করে আমি এটার সাথে কানেক্ট করতে পারি। এটার একটা আইপি অ্যাড্রেস থাকে, ধরে নিলাম এটা হচ্ছে এটা হ্যাঁ, এতগুলো হয় না আসলে আইপি অ্যাড্রেস, 256 পর্যন্ত যায়। তো এই আইপি অ্যাড্রেসে আমি যখন AWS এগুলো কনফিগার করবো যে আমার পোর্ট 8080 ওপেন থাকবে আর পোর্ট 3000 ওপেন থাকবে, তখন আমি পোর্ট 8080তে গেলে হয়তো আমি আমার রিয়াক্ট অ্যাপটা পাবো, আবার পোর্ট 3000-এ গেলে আমি আমার Node.js এর সার্ভারটা পাবো। এখন ওই যে পোর্ট বললাম যে সবগুলো ওপেন রাখা যাবে না, এটার ভিতরেও একটা লোকাল পোর্ট তো আছে যেখানে আমি আমার ডেটাবেসটা ইনস্টল করছিলাম। তো আমি তো চাবো না যে আমার যারা ইউজার ওরা ডিরেক্টলি আমার ডেটাবেস কোয়েরি করতে পারবে, রাইট, কোনো পাবলিক কোনো আইপি অ্যাড্রেস ইউজ করে বা পোর্ট ইউজ করে। তো এই জন্য আসলে AWS ওই অপশনটা দেয় যে আমি আমার পোর্ট কোন কোন পোর্ট আমি ওপেন রাখবো এটা আমি সিলেক্ট করতে পারবো। তো হইতে পারে যে আই গেস পোস্টগ্রেস মেবি 5432 পোর্টে রান করে, তো ওই 5432 পোর্টটা আমি হচ্ছে এটা ব্লক করে দিব আমার AWS EC2-তে। এটা ব্লকড বুঝাইলাম, ওকে। আচ্ছা, বাট আমার যেই Node.js এর সার্ভার এটা তো এই মেশিনের মধ্যেই আছে, রাইট? তো সে তো ঠিকই লোকাল যেটা চলতেছে, মানে লোকাল যেই পোস্টগ্রেসের ইনস্ট্যান্স যে সার্ভারটা চলতেছে পোস্টগ্রেস বা MySQL, ওর সাথে তো সে ঠিকই কানেক্ট করতে পারবে, তাই না? তো ওর এখানে আসলে এক্সট্রা কোনো কনফিগারেশন করা লাগতেছে না, আমি লোকাল হোস্ট 5432 দিয়ে আমি আমার ডেটাবেসের সাথে কানেক্ট করতে পারতেছি, যেটা MongoDB হোক বা যাই হোক। আচ্ছা, এনিওয়েজ, তো এটা হচ্ছে একটা সিম্পল ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। এটা এমনকি AWS EC2-র মধ্যে আমি সব কিছু ঢুকায় আমি হচ্ছে ডিপ্লয় করলাম। এটা করে আমার আসলে কি বলবো, মানে আমি যদি একটা স্টার্ট আপ দিতে চাই আসলে এইভাবেও দেওয়া যাবে, আমার এমন কোনো হাই লেভেল জিনিসপত্র কিছুই করা লাগবে না। বাট হাই লেভেল জিনিসপত্র তো একটু পরে যাচ্ছি যে কী করা যায়, কিন্তু এই জিনিসটা অনেক সিম্পল, এই জিনিসটা কোনো রকেট সায়েন্স না, এটা বোঝাই যাচ্ছে, ওকে।